আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পদ্মা ব্যারেজ প্রকল্পের ব্যয় ৩৫,০০০ কোটি টাকা। একনেকে চূড়ান্ত অনুমোদন। প্রথম পর্যায়ে দক্ষিণাঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণের উদ্যোগ। হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু। টিকা দিতে কোনো গাফিলতি নেই দাবি স্বাস্থ্যমন্ত্রীর। অনিয়ম তদন্তের চেয়ে শিশু মৃত্যু ঠেকাতে জোর দিচ্ছে সরকার। বর্ষা মৌসুমে ভয়াবহ রূপ নেবে ডেঙ্গু পরিস্থিতি, আশঙ্কা বিশেষজ্ঞদের। অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে এখনই জরুরি ভিত্তিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ। আগামী 2 বছর স্থিতিশীলতা ধরে রাখতে না পারলে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার কঠিন হবে তথ্যমন্ত্রী। ফ্যাসিবাদ ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ গোলাম পরোয়ারের। এবং 2 দিনের সফরে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট বর্ণাঢ্য আয়োজনে বরণ। ট্রাম্প শি জিনপিং এর বৈঠকে আলোচনায় আসতে পারে ইরান ও তাইওয়ান ইস্যু। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে লাইফ সাপোর্টে চট্টগ্রামের বিহারি কলোনিতে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত শিশু রেশমির খবর। এবার বিস্তারিত। অবশেষে চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প। কয়েক দফা পেছানোর পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদন পায় প্রকল্পটি। এর মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৩,৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিনের সংকট নিরসনে বর্তমান সরকারের বড় উদ্যোগ এটি। বিস্তারিত তহিদুর রহমান নিশানের রিপোর্টে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প। বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। প্রায় 16টি প্রজেক্ট নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে 7টি প্রজেক্ট অনুমোদন হয়েছে এবং আরও কয়েকটা প্রজেক্ট সেটা নিয়েও আলোচনা হয়েছে যেটা অবজারভেশনে ছিল। বৈঠক শেষে প্রাণী সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, বাংলাদেশের মাস্টারমাইন্ড প্রকল্প এই ব্যারেজ। আমরা এক কথায় বলি যে বাংলাদেশের মাস্টারমাইন্ড প্রকল্প সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ অঞ্চল, 24টা জেলা, 7 কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রকল্পটি একনেক সভায় উপস্থাপন করা হলেও চূড়ান্ত অনুমোদন হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় 37% মানুষ সরাসরি উপকৃত হবে। ফারাক্কা ব্যারেজের নেতিবাচক প্রভাব থেকে বাংলাদেশকে বাঁচাতে প্রথম পর্যায়ে পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নিচ্ছে সরকার। তবে প্রকল্পটি বাস্তবায়নে সবচেয়ে বড় অনিশ্চয়তা ভারতের ফারাক্কা ব্যারেজ সংক্রান্ত ভূরাজনৈতিক বাস্তবতায়। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। হামের টিকা দিতে সরকার কোনো গাফিলতি করছে না। বাদ পড়া শিশুদের খুঁজে খুঁজে টিকা দেওয়া হচ্ছে বলে দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সচিবালয় ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, টিকার সুফল পেতে কিছুটা সময় লাগবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গাফিলতি কিংবা অনিয়ম তদন্তের চেয়ে শিশু মৃত্যু ঠেকানোর উপর বেশি জোর দিচ্ছে সরকার। মাহবুব কবির চপলের রিপোর্ট। হামে প্রতিদিনই ঝরছে প্রাণ, মা বাবা হারাচ্ছে আদরের সন্তান। 2 মাসেও নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই রোগ। সরকার বলছে, এখন পর্যন্ত 98% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে, কিন্তু অ্যান্টিবডি তৈরি না হওয়ায় সুফল পাওয়া যাচ্ছে না। অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আমরা খুঁজে খুঁজে টিকা দেবো এবং অলরেডি যেখানে 100% টার্গেট আমাদের হয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও স্বীকার করেছে যে আমাদের টার্গেট ফিল আপ হয়েছে। এখন আমরা উই আর লুকিং ফর দ্য বেবিজ আনভ্যাকসিনেটেড। একটা বাচ্চা মিজেলস টিকা থেকে বাইরে না পড়ে। আপনারা জানেন, একটা টিকা দেওয়ার পরে 3 to 4 উইকস টাইম লাগে অ্যান্টিবডি ক্রিয়েট হতে। সেই অ্যান্টিবডিটা ক্রিয়েট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। মন্ত্রী দাবি করেন,
টিকা দেওয়ার গাফিলতি কিংবা সরবরাহে কোনো সংকট নেই। আগে যারা অবহেলা করেছে তাদের বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে তদন্তের সিদ্ধান্ত হয়েছে। তবে মন্ত্রণালয় আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা এখন ব্যস্ত টু প্রিভেন্ট, টু ফেস দ্য প্রবলেম, টু গিভ দ্য ট্রিটমেন্ট ভ্যাকসিন টু দ্য পিপল। আমি পার্সোনালি আই এম নট থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রিভিয়াস অ্যাক্টিভিটিস হু ডিড দ্য রং। সেটা খোঁজার আগে আমার মানুষকে, আমার বাচ্চাদেরকে, আমার মায়ের বুকটা ভরা রাখতে হবে, ওইটা আমি চেষ্টা করতেছি। তদন্ত করবো না কথাটা আমি বলি নাই। লেট আস ফেস ফার্স্ট দ্য ক্রাইসিসটা শেষ করি, এরপর এটা তো কেন্দ্রীয় সিদ্ধান্ত গভর্নমেন্টের, ইনশাল্লাহ আমরা ওই দিকে নজর দিব করার জন্য। হামের মতো ডেঙ্গু যাতে মহামারী আকার ধারণ না করে সে বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা মোবাইল হসপিটালও করে রেখেছি, যদি রোগীর চাপ বেশি হয়ে যায় যাতে একটা রোগী আমাদের বাইরে না থাকতে হয়। আমরা টেন্টিং করে আরও মাঠ রেডি করেছি, বিছনা রেডি করেছি, আমরা তাদেরকে অ্যাকোমোডেট করব। স্বাস্থ্যমন্ত্রী জানান আগামী মাসে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে। এদিন সিনোভ্যাক ফাউন্ডেশন 3,80,000 ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান হিসেবে দেয় স্বাস্থ্যমন্ত্রীকে। আমরা একটা মিটিং একদিকে বোন, থ্যাংক ইউ। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বর্ষা মৌসুমে এবার ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। একদিকে হাম, অন্যদিকে ডেঙ্গু, অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে এখনই জরুরি ভিত্তিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। অকার্যকর ফগিং মেশিনের পরিবর্তে কার্যকর মশানাশক ব্যবহারের তাগিদ দিয়ে তারা বলেন, গত সরকারের গাফিলতিকে দায়ী করে সময়ক্ষেপণ করলে ভয়াবহ পরিণতি এড়ানো যাবে না। মিজান শাহজাহানের রিপোর্ট। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় প্রায় 500 মানুষ। গেল আড়াই দশকের মধ্যে সবচেয়ে বেশি মারা যায় 2023 সালে 1705 জন। ডেঙ্গু নিয়ে সভা, সেমিনার, কর্মশালা সবই হচ্ছে, কিন্তু এর থেকে পরিত্রাণ পাচ্ছেন না মানুষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কীট তত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার জানান, এবার ডেঙ্গুর ব্যাপক বিস্তারের আশঙ্কা রয়েছে। এডিস মশার ঘনত্ব নিয়ে যে গবেষণা করছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্স, যেটাকে ব্রুটো ইন্ডেক্স বলা হয়, এই ব্রুটো ইন্ডেক্স প্রায় প্রতিটি জায়গাতেই 20-এর উপরে আছে। যখন কোথাও ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে থাকে তখন ধরেই না হয় ওই এলাকাতে ডেঙ্গু বা এডিস মশা বাহিত রোগ বাড়বে। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা যে কাজ করি সেখানে আমরা যে ফরকাস্টিং মডেলটি তৈরি করছি সেখানে দেখা যাচ্ছে যে এবছর এখনই ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার একটি ঝুঁকি আছে। এডিস মশা নিয়ন্ত্রণের যে লার্ভিসাইড যদি স্বল্পতা থাকে সেগুলো এখনই প্রস্তুতি গ্রহণ করা দরকার, তা না হলে বাংলাদেশের বেশ অনেকগুলো জেলাতে এবার ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। এক সময় বলা হতো ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এবং শুধু দিনে কামড়ায়। গবেষণা এ ধারণাকে অসত্য প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। এডিস মশা ময়লা পানিতেও বংশবিস্তার করছে, রাত দিন 24 ঘন্টায় কামড়াচ্ছে। এমনকি এই মশা এখন আর রাজধানীতে সীমাবদ্ধ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন। কলকাতা শহর বা যারা সফল হয়েছে আর তাদের প্রধান হলো তাদের যে রাজনৈতিক নেতৃত্ব, তারা এই বিষয়ে খুবই গুরুত্ব দিয়ে কাজ করেছে। তারা জরুরি ভিত্তিতে কাজ করেছে যে আমরা মানুষকে ডেঙ্গু থেকে বাঁচাবই। তাদের হাতে যারা এটা ডিসিশন নিয়েছেন তাদের হাতে সেই বৈজ্ঞানিক হাতিয়ারটা ছিল না, তারা বৈজ্ঞানিকদের ডেকে নিয়ে এসছে। কীটতত্ত্ববিদ, জনস্বাস্থ্যবিদ, চিকিৎসক, পরিবেশ বিজ্ঞানী, এইভাবে তারা নিবিড়ভাবে কয়েক বছর একটানা কাজ করে আজকে তারা এরকম নিয়ন্ত্রণের অবস্থায় এনেছেন। কাজে আমাদের যারা নেতৃত্ব তারা যদি পণ করেন যে আমরা বাংলাদেশের মানুষকে ডেঙ্গির মৃত্যু থেকে বাঁচাবো, তাহলে তাদের পক্ষেও সম্ভব। পদ্ধতি তো আমাদের জানা আছে, যারা জানেন তাদেরকে ডেকে এনে কথা বলে নিশ্চয়ই পথ বেরোবে। বিগত বছরগুলোতে হাসপাতালে হাম রোগীদের চাপ ছিল না। এবার ভিন্ন বাস্তবতায় উপজেলা ও জেলা সদর হাসপাতালে ডেঙ্গুর জন্য বিশেষায়িত ইউনিট চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। এটা তো একটা রাসায়নিক পদ্ধতি, এর সাথে প্রাকৃতিক। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আগামী 2 বছর স্থিতিশীলতা ধরে রাখতে না পারলে দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার কঠিন হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আগামী দিনে যেন পুরনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন আনান তাসিনরি। রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারক মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন,
বিগত সরকারের রেখে যাওয়া ৩০ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বইতে হচ্ছে ক্ষমতাসীনদের। পবিত্র রমজান উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করে উত্তরা মুগ্ধ মঞ্চ। অতীতের সরকারের লুটের কারণে আমাদেরকে এই লুটপাটের অর্থনীতির দায় দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। অতএব এই সরকারকে এই ভাঙা অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির হাত থেকে দেশকে আবার স্বাবলম্বী করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। সেই কারণে আমাদের সমস্ত ভোটারদেরকে সজাগ করতে হবে, যাতে অর্থনৈতিক সংকট পুনরুদ্ধার করার এই জটিল সময়টাতে কেউ আমাদেরকে রাজনৈতিকভাবে বিভাজিত করতে না পারে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার রচিত 5টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় আগামী দিনে যেন পুরনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামাতের সেক্রেটারি। বইগুলোর মধ্যে কি আছে, সব বইগুলো আমার কারা জীবনে লেখা, সেটার বর্ণনায় আমি আর যাব না, যেহেতু এটা পড়েই আমরা সবাই জানতে পারবো। অত্যাচারের যে কালো রাত আমরা পার করেছি, জুলুমের যে কালো অধ্যায় আমরা পার করেছি, আমরা যেন জাতির সামনের দিনগুলোতে এই কালো দিন যেন আর ফিরে না আসে, সেই লক্ষ্যেই যেন আমরা একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে পথ চলতে পারি। এ সময় জামাতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, ফ্যাসিবাদদের নির্যাতনের কথা জাতির সামনে তুলে ধরতে এমন প্রকাশনা আরও প্রয়োজন। অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিও উপস্থিত ছিলেন। একটা বই লিখবো, এই সুযোগটা পাই নাই। কতবার জেলে গিয়েছি, কতবার ডায়েরিতে পরোয়ার মতো এইভাবে নোট করেছি। ওনার যেরকম লেখা হয়েছে আমার লেখা হয় না। যারা আমাদের নতুন প্রজন্ম, যারা স্বৈরাচারের অত্যাচার জুলুম দেখার সুযোগ পাননি, ফ্যাসিস্ট সরকারের অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হননি, তারা এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারবে। আনান্তা সিনরি, এটিএন বাংলা, ঢাকা। প্রতি বর্গফুটে 2 টাকা বাড়িয়ে এবার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। গরুর লবণযুক্ত চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা, ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা ধরা হয়েছে। সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা, বকরির চামড়া 22 থেকে 25 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী জানান, চামড়ার ন্যায্য মূল্য না পেলে রফতানির অনুমতি দেওয়া হবে। মাহবুকুই চপলের আরেকটি রিপোর্ট। প্রতি বছর কোরবানির গরু ছাগলের দাম বাড়লেও পানির দরেই বিক্রি হয় চামড়া। সরকার বদল হলেও চামড়ার দামের খুব একটা বদল হচ্ছে না। গত বছরের চেয়ে এবার মাত্র 2 টাকা বেশি নির্ধারণ করা হয়েছে গরুর চামড়ার দাম। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া 62 থেকে 67 টাকা, ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা নির্ধারণ করেছে সরকার। সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট গত বছরের মতোই 25 থেকে 30 টাকা, বকরির চামড়া 22 থেকে 25 টাকা ধরা হয়েছে। সেই হিসেবে একটি মাঝারি আকারের গরুর চামড়ার দাম হতে পারে 12 থেকে 1300 টাকা। কুরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয়, সংরক্ষণ জ্ঞানের অভাবে জায়গায় যেন লবণ পৌঁছে যায়, সেটি আমরা নিশ্চিত করছি সরকারি অর্থায়নে। চামড়াজাত পণ্যের দাম বাড়লেও চামড়ার দাম কেন বাড়ছে না, এমন প্রশ্নে বাণিজ্য মন্ত্রী জানান, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের কারণেই চামড়ার দাম পড়ে গেছে। এবার পরিস্থিতি পর্যবেক্ষণ করে চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হতে পারে। হাজারীবাগ থেকে যখন ট্যানারিগুলি রিলোকেট হয়ে সাভারে গেল, আমাদের চামড়া খাতের জন্য এটি একটি বিপর্যয় সৃষ্টি করেছে এই জন্য যে হাজারীবাগ থেকে রিলোকেট হয়ে স্থানান্তর হয়ে সাভারে গিয়ে যদি পুরো ট্যানারিগুলি চালু হয়ে যেত, সব কারখানাগুলি চালু হয়ে যেত, তাহলে চামড়ার দর বাড়তেই থাকতো, চামড়ার দর কমতো না অথবা এরকম স্থবির হয়ে পড়তো না। সামনের দিনে চামড়া খাতকে বাংলাদেশের একটা সত্যিকার সম্ভাবনাময় খাতে রূপান্তর করব, এই বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এটা এক্সপোর্ট করা যায় কিনা সেটা বিবেচনা করব আমাদের সাথে। এটা অবস্থা সাপেক্ষে প্রয়োজন বোধে আমরা সেইরকম
চিন্তা ভাবনা করব, এই মুহূর্তে সেটি বিষয় না। বাণিজ্য মন্ত্রী জানান এবার সারা দেশে 1 কোটি পশু কোরবানি হতে পারে। আমার পরিকল্পনাটা আপনাদের কাছে বলেছি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। এটা রেঞ্জ দিয়েছি আপনাকে। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। 2 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের কথা রয়েছে। দুই পরাশক্তির আলোচ্য সূচিতে আছে বাণিজ্য শুল্ক, প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা, ইরান যুদ্ধ এবং তাইওয়ানের সর্বশেষ পরিস্থিতি। বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্টকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। আরও জানাচ্ছেন নিয়াজ-জামান সজীব। বাণিজ্য যুদ্ধ এবং ইরান যুদ্ধের মধ্যে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে বহনকারী বিমানটি বেইজিং বিমানবন্দরে অবতরণ করার আগে থেকেই বরণ করতে প্রস্তুত ছিল চীন। আয়োজনে ছিল না কোনো কমতি। এই সফরের মূল আকর্ষণ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ট্রাম্পের বৈঠক। এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহের শেষ নেই। এই বৈঠকটি 14 অথবা 15 মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 2017 সালের পর ট্রাম্প ও শির এটাই হবে প্রথম বৈঠক। ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে অ্যাপেলের শীর্ষ কর্মকর্তা টিম কুক, টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক এবং ব্ল্যাক রকের ল্যারি ফিঙ্ক রয়েছেন। এবারের সফরে দুই দেশের বাণিজ্য ঘাটতি মেটানোই হবে তার প্রধান লক্ষ্য বলে আগেই জানিয়েছিলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্য সংকট কাটাতে চায়নার সহায়তার দরকার হবে না বলেও মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সফরটি মূলত মার্চ মাসে নির্ধারিত ছিল, কিন্তু ইরান যুদ্ধের কারণে তা বিলম্বিত হলো। নিয়াজ-জামান সজীব, ATN বাংলা। ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল বাংলাদেশি 20 শিশু। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফেরত শিশুরা বাগেরহাট, খুলনা, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে 13 জন মেয়ে শিশু ও 7 জন ছেলে শিশু রয়েছে। এরা অধিকাংশই মা বাবার সাথে জেলে ছিল। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্তজা আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে 3টি NGO সংস্থার হাতে তাদেরকে তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের ওপর কয়েক দফা রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে এসব হামলায় কেউ হতাহত হয়নি। লেবাননের আকাশে সন্দেহজনক লক্ষ্যবস্তু আটকে দেওয়ার কথাও জানিয়েছে ইসরায়েল। এদিকে লেবাননে নতুন করে ইসরায়েলি হামলায় 13 জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে এক সেনা সদস্য, এক শিশু ও 2 জন উদ্ধার কর্মীও রয়েছে। এবার খেলার খবর। মিরপুর টেস্টে পাকিস্তানকে 104 রানে হারানোর পর ICC টেস্ট র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে 101 এবং দ্বিতীয় ইনিংসে 87 রান করার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন। পাশাপাশি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে 16 ধাপ এগিয়ে বাবর আজমের সঙ্গে যৌথভাবে 23তম স্থানে উঠে এসেছেন। অভিজ্ঞ মুশফিকুর রহিম 2 ধাপ এগিয়ে 26তম স্থানে এবং মমিনুল হক 12 ধাপ এগিয়ে যৌথভাবে 35তম স্থানে আছেন। বোলিংয়ে স্পিনার তাইজুল ইসলাম ম্যাচে 4 উইকেট নিয়ে 3 ধাপ এগিয়ে 13তম স্থানে উঠেছেন। নাহিদ রানা 5 ধাপ এগিয়ে 64তম স্থানে অবস্থান করছেন। এছাড়া তাসকিন আহমেদ 4 উইকেট নিয়ে 48তম স্থানে উঠে এসেছেন। মিরপুরের জয়ে ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 6ষ্ঠ স্থানে উন্নীত হয়েছে বাংলাদেশ। শেষ করার আগে BRB কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। পদ্মা ব্যারেজ প্রকল্পের ব্যয় 35,000 কোটি টাকা। একনেকে চূড়ান্ত অনুমোদন, প্রথম পর্যায়ে দক্ষিণাঞ্চলের লবণাক্ততা নিয়ন্ত্রণের উদ্যোগ। হাম উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু, টিকা দিতে কোনো গাফিলতি নেই দাবি স্বাস্থ্যমন্ত্রীর। অনিয়ম তদন্তের চেয়ে শিশু মৃত্যু ঠেকাতে জোর দিচ্ছে সরকার। বর্ষা মৌসুমে ভয়াবহ রূপ নেবে ডেঙ্গু পরিস্থিতি, আশঙ্কা বিশেষজ্ঞদের। অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে এখনই জরুরি ভিত্তিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ।
আগামী 2 বছর স্থিতিশীলতা ধরে রাখতে না পারলে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার কঠিন হবে তথ্যমন্ত্রী। ফ্যাসিবাদ ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ গোলাম পরোয়ারের। এবং 2 দিনের সফরে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট। বর্ণাঢ্য আয়োজনে বরণ, ট্রাম্প শি জিনপিং এর বৈঠকে আলোচনায় আসতে পারে ইরান ও তাইওয়ান ইস্যু। পরবর্তী সংবাদ থেকে আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।